বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি অভিভূত আজকে স্কুলে আসতে পেরে দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক যিনি আছে উনি কর্মচাঞ্চল্য থাকেন, সবসময় স্কুলের প্রতি তার একটা দরদ আছে আলাদা। উনি স্কুলের টাইমের বাইরেও উনি কাজ করে। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে স্যার আমাদের এডিজি মহোদয় প্রাক্তন সোহেল আহমদ স্যার এখানে উপস্থিত হয়। আমরা নিজের গ্রামকে স্যার শেষ সময়ে হয়তো কিছু দেওয়ার চেষ্টা করছেন। আর সবচেয়ে বড় জিনিস হলো উপকৃত হবে এলাকার মানুষ। এই এলাকার মানুষ ভাদ্রেশ্বরের ছেলেমেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা। আর বিশেষ করে গৌর আহমদ সাহেবের আমি বলবো যে স্কুলের পিছনে যথেষ্ট অবদান রয়েছে। উনি স্কুলের যে কোনো কাজে সহযোগিতা করে থাকেন। আমি এখানে আসার পর থেকেই দেখছি যে ওনার প্রতি বছরই উনি কোনো না কোনো কাজে আপনার সহযোগিতা করেন এবং কোনো কাজ ম্যাক্সিমাম কাজগুলি উনি উন্নয়নমূলক যে কাজগুলি আছে উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে, যেমন আজকে যেটা উনি চালু করলেন, বিশেষ করে প্রত্যেকটা রুমের যে শিক্ষকরা কী করতেছে, বাচ্চারা কী করতেছে সেটা প্রধান শিক্ষক এখানে বসেই দেখতে পারবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি স্কুলের প্রতি ওনার আন্তরিকতার জন্য, এবং ভবিষ্যতে উনি আরও করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর সোহেল স্যারকে উনি দীর্ঘায়ু হবেন এই আশাবাদ ব্যক্ত করছি। উনি যতদিন থাকবেন ইনশাল্লাহ এই গ্রামের মানুষ ওনাকে স্মরণ করবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার বাগিনার বাবা খলিল আহমদ সাহেব এবং আমার ভাই গৌর আহমদ সাহেব দুইজনের বেশ কামনা করছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। দর্শক আল্লাহ আমাদের মূল পর্ব থেকে তাদের অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করব। তো এই মুহূর্তে এখানে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন এখানে সমাপ্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে। এখানে মনিটরের মাধ্যমে এখানে দেখা হচ্ছে যে স্কুলের বিভিন্ন অংশে ক্যামেরাগুলো বসানো আছে, যাতে প্রধান শিক্ষক সাহেব এখান থেকে একটা পর্যন্ত আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মরহুম এম.এস. সালিক সাহেব, ওনার বাগ্নি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। উনি যখন বদলি হওয়ার চিন্তা ভাবনা করছিলেন তখনই আমাকে বলতেন, তুমি যেভাবে হোক এখানে আসতে হবে। 8 মাস আগে বদলি সাপেক্ষে আমাকে বদলি করিয়ে এখানে নিয়ে এসেছেন। আসলে ওনারা ছিলেন শিক্ষা দরদি, সমাজ দরদি, বুঝতে পেরেছিলেন যে হাসান যদি স্কুলে আসে স্কুলের পরিবর্তন হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই চিত্র ওইখানে গিয়ে বোঝাতে গিয়ে অ্যাটেন্ড করবো। এর জন্য আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমি হয়তোবা আরও পরে আমার বক্তব্য দেওয়া উচিত ছিল, এখানে অনেকেই বক্তা আছেন।
বিশেষ করে সোহেল আহমদ স্যারের কথা যখন আমি গত পরশু দিন শুনেছিলাম, আমি চেষ্টা করেছি যে যেভাবেই হোক আমার যত মিটিং থাকুক স্যার, আমি অন্তত স্যারের সাথে দেখা করব। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ফয়জুল আহমদ সাহেবকে, বিভিন্নভাবে স্কুলে সহায়তা করে থাকেন। আজকে সিসি ক্যামেরা উনি দিয়েছেন 16টা ক্যামেরা, এবং মনিটর করার জন্য, স্কুলের নিরাপত্তার জন্য, এবং এখানে এলাকার যারা আছেন শামীম আহমেদ সাহেব, উনিও এলাকায় যথেষ্ট সহায়তা করে থাকেন, এবং যারা এখানে আছেন সহায়তা করেছেন, আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আচরণ করার জন্য প্রতিটা স্কুলের শিক্ষক যাতে তাদের দায়িত্ব থেকে অন্তপক্ষে তাদের পাঠদানটা সুন্দর মতো করতে পারে। আসলে এখানে শ্রেণীকক্ষের স্বল্পতা অনেক দিন যাবৎ ছিল। এটাকে আমি বলবো সোহেল আহমদ স্যার ওনার প্রচেষ্টায় সুন্দর একটা আধুনিক ভবন উনি দিয়েছেন। আমাদের অধিদপ্তর সহায়তা করেছেন, অধিদপ্তর এতে সহায়তা করেছেন, এবং সরকার চাচ্ছে যে প্রতিটা বিদ্যালয়ে যাতে একটা সুন্দর পরিবেশ আসে। আমি আশা করব যে আমাদের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা সবাই সহযোগিতা করবেন যার যার অবস্থান থেকে, এবং স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন, আমি বলবো যে উনি খুবই আন্তরিক, এবং স্কুলের জন্য উনি সন্ধ্যা হলেও বসে থাকেন যদি কোনো কাজ পেন্ডিং থাকে। একটা জিনিস এটা আমার কাছে ভালো লাগে যে আসলে আমাদের তো টাইম লিমিটেড আছে, তারপরেও অনেক সময় অনেক কাজ পেন্ডিং থাকে, কাজ করতে ভালো লাগে। আমি বলবো যে হাসান আহমেদ সাহেব একটা নিবেদিত প্রধান শিক্ষক, এখানে অভিভাবকবৃন্দ যারা আছেন, আমি বলবো যে আপনারা আপনাদের শিক্ষার্থীকে এখানে পাঠান, এবং আমাদের বিশেষ করে একটা ভালো একটা স্কুল, এটা বৃত্তি রেজাল্টও ভালো হয়ে থাকে। আমি বলবো যে ভাতেশ্বরের একটা 1 নম্বর স্কুল এটা, দক্ষিণবাগ স্কুল। প্রত্যেকটা স্কুলই ভাতেশ্বরের ভালো স্কুল, এবং শিক্ষকরা প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষকরা নিজেদের মতো করে সুন্দর করে কাজ করার চেষ্টা করে। আমার দেখার থেকে আমি বলছি আসলে আপনাদের স্কুল আপনাদেরই সুন্দর করতে হবে, এবং সুন্দর একটা পরিবেশ আনতে হবে, এবং এটার দায়িত্ব কিন্তু আমাদের সকলে। আমরা চেষ্টা করব যাতে এখানে মান উন্নয়ন হয়, পড়াশোনার মান আরও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, তবে আরেকটু থাকলে ভালো হতো। ধন্যবাদ সবাইকে। অনেকটাই অচেনা হচ্ছেন এই যে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, বিশেষ করে আজকের যে অনুষ্ঠানের মধ্যমণি দুজন। তো আমি তোমাদেরকে সংক্ষেপে বলবো, আমরা যদি সূর্যকে কল্পনা করি তাইলে এই মঞ্চে কিন্তু উপবিষ্ট আছেন সূর্য সম মানুষরা, আর তোমরা হচ্ছ নক্ষত্র। আমি মাঝখানে মার্কারির আলো, খুব ছোট আলো বিলিয়ে দেওয়ার কাজে নিয়োজিত। তো আমি সংক্ষেপে বলছি, 2005 সালে আমি সিলেট থেকে প্রথমেই দক্ষিণবাগ 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আসি। মনের মধ্যে একটু জড়তা তো ছিলই, সিলেট শহরের স্কুল থেকে গ্রামে গ্রামে কাজ করা আমার হয়ে ওঠেনি, আমার শহরেই জন্ম, শহরেই বেড়ে ওঠা। কিন্তু আমি কি করে যেন বুঝে গেলাম এই গ্রাম আমার শেকড়, আমার শ্বশুর বাড়ি, এবং এই গ্রামকে আমাকে আপন করে নিতে হবে। তার যতটুকু আমি শিখতে পেরেছি ছিটে ফোটাও যদি, তা আমাদের দক্ষিণবাগ 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমেদ স্যারের কাছ থেকে। আমি সাক্ষী, এবং আমি একজন নিবেদিত প্রাণ মানুষের সাথে থেকে ওই যে জুহরির হাতে সোনা করে 22 ক্যারেট স্বর্ণের সাথে থাকতে থাকতে না গোল্ড প্লেটেরও অন্তত আমি হয়ে গেছি। তো এই স্কুল থেকে যখন 2018 সালে চলে গেলাম কুড়িবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে, আমার ছায়ায়, কল্পনায়, চলনে বলনে সবসময় স্যারের কাজগুলা আমি মাথায় রাখি, যে প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুলটাকে কিভাবে হাইলাইট করা যায়, কিভাবে সামনে নিয়ে আসা যায়। কুড়িবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তখনও ততটা প্রকাশ পায়নি। 18 সালে যাওয়ার পর 19, 20 বা 21-এর মাঝামাঝি অনেক সময় 2-2.5 বছর আমরা করোনাকালীন এই যে সীমাবদ্ধতায় অনেকটাই পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু বাকি যে 2.5 বছরে আমি চেষ্টা করে গেছি আমার বিদ্যালয়কে, আমার বাচ্চাগুলাকে নিয়ে কাজ করতে। আমি আমার সাথে থাকেন, দেখেন না আমরা গ্রামের যে টিচাররা আছি
তারা হয়তো আপনাদেরকে একটা কিছু করে দেখাতে পারবো। আর সবার জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। জ্ঞাপন করছি, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক এডিজি জনাব সোহেল আহমদ স্যারের প্রতি। সোহেল আহমদ স্যারের পরিবার, যে পরিবার অত্যন্ত সুপরিচিত, ওনার পরিবারে ছিলেন জনাব লেচু ডাক্তার সাহেব। ওই ডাক্তার সাহেব একসময় এই এলাকার সাধারণ মানুষের চিকিৎসা ক্ষেত্রে ভরসার কেন্দ্রস্থল ছিলেন। উনি তখন এই এলাকার মানুষদের কল্যাণে কাজ করে গেছেন। বর্তমানে আমাদের স্যার শিক্ষা ক্ষেত্রে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন এবং আমাদের এই অত্র এলাকায়, বিশেষ করে এই 1 নং দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে যে সুন্দর আঙ্গিকে জল করছে, সেখানে স্যারের অবদান আছে। আমি সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমিও সৌভাগ্যবান, আমিও স্যারের এক কৃতিক অংশগ্রহণকারী হিসেবে আছি। স্যারের অবসরের শেষ পর্যায়ে আমার সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন, 3তলা ভবন, অত্যন্ত সুন্দর যে ভবনটি হবে, আমার শামীম ভাইয়ের সহযোগিতায় স্যারের মাধ্যমে আমরা এই ভবনটি পেয়েছি। আমাদের ভবনের কাজ চলমান। আমরা আশা রাখবো আমাদের নির্মাণ সম্পন্ন হলে আমরা ওইভাবে স্যারকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান করার পরিকল্পনা দেখি। এখানে আছেন আরেকজন কীর্তিমান পুরুষ জনাব ফজল আহমদ সাহেব। এই বাদেশ্বরের নারী শিক্ষার উন্নয়নে আজ থেকে 50 বছর আগে যখন এখানে সামাজিক পরিবেশ পারত না, সেই সময় জনাব মরহুম আলহাজ গৌর সাহেব কিভাবে নারীদের শিক্ষা প্রসার করা যায় সেই চিন্তা করে আমার সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যিনি বর্তমানে সেখানে সলিমা খানম বালিকা মাদ্রাসা স্থাপন করেছিলেন। সেই থেকে এখানে সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে এই মর্ম করে প্রচুর টাকার জমি ক্রয় করে ছিলেন বলে আজকে আমার এই বর্তমান ভবনটি এখানে আমরা নির্মাণ করতে পারতেছি। তখন যদি এই জায়গাটা ক্রয় করা হতো না, তাহলে আমরা এই সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আজকে নতুন রূপে, নতুন আঙ্গিকে সুন্দরভাবে নির্মাণের চিন্তাই করতে পারতাম না। সেজন্য আমি এই পরিবারের সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখানে অনেক গুণী ব্যক্তিত্ব আছেন, ওনারা কথা বলবেন, আপনারা শুনবেন। আমি আর বিশেষ বলতেছি না। আমি উপস্থিত মায়েদের বলবো, আপনাদের সব সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সন্তানরা 1 নং দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। এখানে যিনি প্রধান শিক্ষক এবং সেই সাথে ওনার সহকারী বৃন্দ অত্যন্ত আন্তরিক, শিক্ষা দানের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। আপনারা সৌভাগ্যবান, আপনারা সহযোগিতা করবেন স্যারকে, আরো সুন্দর হোক স্কুলের সার্বিক সমৃদ্ধি হোক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মেহরি কবির সভাপতি ছোট ভাই শাহেদ আহমদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সদ্য সাবেক ডিজি মহোদয়, আমাদের গর্ব, আমাদের এলাকার কিছু সন্তান জনাব সোহেল আহমদ সাহেব, সংবর্ধিত আরেক অতিথি এই এলাকার কৃতি সন্তানের ছেলে, আরেক কৃতি সন্তান, যার বক্তব্য শোনার জন্য আমেরিকাতেও মানুষ টিকিট দিয়ে বক্তব্য শোনেন। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, বাদেশ্বর আসিল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক ছাত্র জনাব ফজল আহমদ উপস্থিত, আমার রাজনৈতিক অভিভাবক, এই এলাকার কিছু সন্তান, সালিস ব্যক্তিত্ব, রাজনীতিবিদ আলহাজ মঈনুল হক সাহেব উপস্থিত, বিশেষ অতিথিবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রীরা এবং প্রত্যেকটা বিদ্যালয়ের প্রাণ যেরকম এই স্কুলের যেরকম প্রাণ। আমার ইচ্ছা আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনব,
শোনার জন্য এসেছি। আমি 1 নং বাদেশ্বর দক্ষিণবাগ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই দুজন প্রজন্ম মানুষকে একত্রিত করতে পেরেছেন, তাদের দানকে স্বীকার করে আপনারা কৃতজ্ঞতা জানাচ্ছেন, ওনাদেরকে সম্বোধন দিচ্ছেন। আমিও আপনাদের সাথে একমত, আমিও কৃতজ্ঞতা জানাই। সোহেল আহমদ সাহেব চাকরির শেষ জীবনে আমাদের এলাকায় যে কয়েকটি প্রতিষ্ঠানকে সুন্দর করে দিয়ে গেছেন, এর মধ্যে এইটি একটি, এই দৃষ্টিনন্দন বিল্ডিং এই স্কুলের ঐতিহ্যকে অতীতের মতো আরো উন্নত করেছে। তিনি অবসরের শেষ 2-3 দিন থাকা অবস্থায়, চাকরির মতো 2-3 দিন থাকা অবস্থায় বাদেশ্বর সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত কঠিনভাবে পরিশ্রম করে উনি একটি, ওনার বাবা তো দিয়েছেনই, ওনার দিতে স্কুলকে, হাই স্কুলকে, সলিমা খানম উচ্চ বিদ্যালয়কে বাড়িটা বলে দিচ্ছে। যে বিল্ডিং সার সিলেবাসে যে বিল্ডিংটি দেওয়ার দিয়েছেন, সেই জায়গা আমরা পাক করে কাছে একদম, অর্থাৎ ওনারা বাড়ি ঘর যদি আর বেশি দেরি নাই, যদি স্কুলের প্রয়োজন হয়। সলিমা খানম উচ্চ বিদ্যালয়ের দুটি দৃষ্টিনন্দন বিল্ডিং দুটা জায়গায় উনি দিয়েছেন। এবং আমাদের এই শিক্ষা বন্ধ সরকারের মাননীয় সাবেক মন্ত্রী, সর্বশিক্ষামন্ত্রী রুস্তম সাহেব, আমাদের এলাকার নেতৃবৃন্দ মরহুম এমএস সালিক সাহেব, আলহাজ মনোজ সাহেবের অনুরোধে তড়িৎ গতিতে মাটি ভরাট করে দুটি বিল্ডিং নির্মাণ করে দিয়েছেন। তো আমরা ওনার বক্তব্য শুনব। আমি এই সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই দুজন প্রধান ব্যক্তিকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, সবাই ভালো থাকুন। 2023 সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গোলাপগঞ্জ উপজেলার মাইজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিতা স্যার, আমি স্যারকে অনুরোধ জানাবো আমাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এমন এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, কিন্তু এই বিদ্যাপীঠের যারা স্থপতি বা যারা ছিলেন তাদের অনেকেই এখানে উপস্থিত। আজকে অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাচ্ছি, 2020 সালে যখন করোনার সময় আমাদের মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়, ভারপ্রাপ্ত ডিজি মহোদয় ছিলেন। আমরা আজ আমি প্রথমেই আমাদের সম্মুখে সালাম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। আজ আপনারা কারণে আমি উপস্থিত হয়েছি, তাই প্রতি আমি ধন্যবাদ জানাই। প্রথমে আমি স্মরণ করছি খান বাহাদুর নাসিরুদ্দিন সাহেবকে, যিনি আমাদের বাদেশ্বর গ্রামকে, শিক্ষিত সমাজকে শিক্ষিত আলো করে দিয়েছিলেন। তারপরে স্মরণ করছি আমাদের গৌস আহমদ, মৃত জনাব গৌস আহমদ সাহেবকে। উনি আমাকে মামা ডাকতেন, আমিও উনাকে মামা ডাকতাম। উনি আজ আমাদের মাঝে নেই। যারা এই শিক্ষায় শিক্ষিত আলোকিত করে আমাদের বাদেশ্বর ইউনিয়নকে চলে গিয়েছে, তাহাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমাদের এই স্কুলে, আমিও এই স্কুলের ছাত্র ছিলাম,
আমাদের নুরুল হক গনি মিয়া সাহেবের যে অবদান রেখে গিয়েছেন এই স্কুলে, আর এই স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এবং প্রধান অতিথিবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি থেকে অনেক আনন্দিত হয়েছি। আমি প্রবাস জীবনে প্রায় 25-30 বছর করে প্রবাস জীবনে আছি, কিন্তু এইরকম পুরানা স্মৃতিগুলা আমাদের মাঝে সব সময় আপনারা স্মরণ রাখেন, সবসময় স্মরণ রাখতে চেষ্টা করবেন। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের বাদেশ্বরের অনেক বড় বড় কৃতি সন্তান আছেন, আপনারা সবাই একমত হয়ে বাদেশ্বরের গ্রামের এই কৃতি সন্তানকে এইভাবে এই সমাজে এনে ধন্যবাদ জানিয়ে ওদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন, সেই অনুরোধ রেখে আজ আমাকে দু একটা কথা বলার জন্য যে সুযোগ দিয়েছেন, তাহলে আমি গৌতম সাহেবের সুযোগ্য উত্তরসূরি জনাব ফজল আহমদ সহ এখানে উপস্থিত আছেন বাদেশ্বরের আরেকটি সন্তান বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব জনাব আলহাজ মহিনুল হোসেন সাহেব এখানে উপস্থিত আছেন, বাদেশ্বরের আরেকটি সন্তান জনাব শাহাবুদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কবির ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের এলাকার সম্মানিত এবং আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী স্কুলের সম্মানিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে গর্বের সাথে সম্মানের সাথে আমরা আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, বিশেষ করে সাবেক উপসচিব আমাদের এলাকার গর্ব সিহল ভাই, উনি এই বিল্ডিংয়ের যে কাজ যে নির্মাণ হয়েছে তার অগ্রণী ভূমিকা ওনার মাধ্যমে পালন করা হয়েছে। এই বিল্ডিংটি যাতে দ্রুত সম্পূর্ণ হয়, উনি সবসময় আমার জানা মতে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি আমাদের অত্যন্ত কাজগুলো যাতে করতে পারি সেই আশা প্রত্যাশা রেখে বিশেষ করে আমি 4 নম্বর ভারতবাসীর পক্ষ থেকে আজকে সম্মানিত বৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সবচেয়ে বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের অধিদপ্ত এবং আরেক গুণী ব্যক্তি আমার এক ছোট ভাই পত্র এলাকার নারী শিক্ষার অগ্রদূত মরহুম জনাব আলহাজ গৌর সাহেবের সুযোগ্য ছোট ছেলে ফয়জুল আহমেদ, মঞ্চে উপস্থিত বাদেশ্বরের অনেক গুণী ব্যক্তিবর্গ, বাদেশ্বরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। বিজয়ের মাস এই ডিসেম্বর, আজ থেকে 52 বছর পূর্বে 1971 সনে 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছিলাম। মাত্র 3 দিন আগে সেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং এই মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদানদের যারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন সার্বভৌমদের উপহার দিয়ে গেছেন। আজকে এই সভার পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি মনে করি হাসান আহমেদকে যদি সবাই অনুসরণ করেন, বিশেষ করে প্রাইমারি স্কুলে যারা শিক্ষা দান করতেছেন তারা যদি অনুসরণ করে, অনুকরণ করেন, তারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক অগ্রসর হতে পারবেন। আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আজকের এই সংগঠিত অতিথি সম্পর্কে
বেশি কিছু বলবো না, আপনারা বলেছেন। আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং বাগেশ্বরের জন্য তারা যেটুকু করেছেন, যেটুকু করবেন, তার জন্য আমি তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবার প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানীয় স্থানীয় অতিথিবৃন্দ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, সবার প্রতি আমার সালাম রইল। বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য 4 মাস বিনা বেতনে পড়াইছেন এবং পরীক্ষা সিলেট নিয়ে গিয়েছেন এবং পরীক্ষা দেওয়াইয়া আসছেন। আমি তৎকালীন সময়ে বৃত্তি পেয়েছি। শিক্ষক আমাকে রাগ করে বকছেন, এই টাকা নিয়ে আসছে কেন? আমি শ্রদ্ধা করে শিক্ষককে স্মরণ করি, আল্লাহ তার বেশ নসিব করুন। এবং আমি হাসান সাহেবের কথা শুনে খুশি হলাম, উনিও যেন এইরকম একজন ভালো শিক্ষক হতে যাচ্ছেন এবং হবেন, এই আশা করি। আমার পরিচয় নাই হাসান সাহেবের সঙ্গে, সৌভাগ্যবশত আমার সঙ্গে পরিচয় হলো এবং বাদেশ্বরের বহু কৃতি সন্তান এই স্কুলের সন্তান, এই স্কুলের ছাত্র ছিলেন। জনাব সোহেল আহমদ সাহেব এবং ফয়জল আহমদ সাহেব, ওনারাও বৈজ্ঞানিক সন্তান। জনাব সোহেল আহমদ সাহেব তার চাকরি শেষ লগ্নে বাদেশ্বরের যে উন্নতি করেছেন, এই স্কুলের অনুদান করে যাচ্ছেন এবং আমার কাছে মনে হচ্ছে গত 30 বছরের মধ্যে কোনো অফিসার এই কাজ করে নাই। আমি জনাব সোহেল আহমদ সাহেবের বাবা খলিল আহমদ সাহেব এর গৃহের মাতৃরা দেখে আমি খুশি হয়েছি এবং আশা করি আরও উন্নত হবে, বাদেশ্বর আরও উন্নত হবে। বৌসা আহমদ সাহেব নারী শিক্ষার জন্য যে অবদান রাখছেন তার জন্য আমি কৃতজ্ঞতা করছি। আমি বাদেশ্বরের আনাচে খানাচে গলিতে ঘুরে বেড়াই, দেখি মেয়েরা আসতেছে স্কুলে, কলেজে এবং প্রত্যেকটা মেয়ে আদবের সহিত সালাম করে এবং যাচ্ছে। এটা কম গৌরবের কথা নয়। সারা বাংলাদেশে এইরকম একটা গ্রাম পাওয়া যাবে না যেখানে 80 জন মেয়ে শিক্ষিত এবং ছেলেরা তো শিক্ষিত আছেই, কিন্তু এটা ওই একজনের জন্যই হয়েছে, তিনি গৌসম সাহেব ছিলেন। আমি ছোটোবেলা দেখছি গৌসম সাহেব যখন স্কুল আরম্ভ করেন তখন তৎকালীন আমাদের শুধু বলছে গৌস গ্রামের মেয়েদেরকে নাশ করে ফেলছে, হ্যাঁ, কিন্তু গৌস আহমদ সাহেব অত্যন্ত সাহসী এবং অদম্য স্পৃহার লোক ছিলেন। উনি কারো কোনো সমালোচনায় দমেন নাই, উনি ওনার কাজ মিশন চালিয়ে গেছে। আজকে মিশনের ফল সারা বাদেশ্বরবাসী পাচ্ছে, দেশবাসী পাচ্ছে। এই স্কুলের ছাত্রীরা দুনিয়ার বিভিন্ন জায়গায় গেছে, তারা ভালো কাজ করে যাচ্ছে। আমি অভিভাবক বৃন্দ যারা আছেন, আমি আগে বলছি যে একটু আপনাদের কষ্ট দেবো আজকে, হ্যাঁ, মনে কিছু নিয়েন না। আজকে আমরা যে গুণী ব্যক্তিত্বদের পেয়েছি, এটা আমাদের বাধ্য। তারা আমাদের সময় দিতেছেন এবং তাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা আমরা শুনবো। জীবনের মূল হয়তো বদলে যাবে। একটা কথাই, যিনি আজকে আমাদের সংবর্ধিত অতিথি জনাব ফয়জুল আহমদ সাহেবকে এবার আমাদের সামনে মানে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। শিক্ষয়িত্রীগণ এবং অভিভাবকবৃন্দ, বাদেশ্বরবাসী এবং সর্বশেষে আমাদের সবচেয়ে প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমার মনে অনেক কথা যাচ্ছে, আমার অনুভূতি আজকে ক্লান্ত বোধ করছে কয়েকটি কারণে। আমাদের মধ্যে যারা বিশ্বকে বদলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে বুঝতে পারি নাই। তাদের স্বপ্ন, তাদের বিশ্বাস
তাদের পরিশ্রম এগুলাকে আমরা সব সময় সম্মান দিতে পারিনি। আমি যখন ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, আমার এক্সিকিউটিভ অফিসার বললেন তুমি ডিসেম্বরের 2 তারিখে বাংলাদেশে যাইতে পারবে না, কারণ 13-14 তারিখ নাগাদ একটি বিপদ আসবে, আমাদের তোমাকে সামলাতে হবে। আমি বললাম ম্যাডাম 16 তারিখে আমাকে বাংলাদেশে পৌঁছতেই হবে। আমি সাথে সাথে নতুন আরেকটা টিকিট করে মাত্র 4 ঘন্টা পেয়েছিলাম আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। শেখ মুজিবুর রহমান যে অলৌকিক স্বপ্ন দেখেছিলেন, এই অলৌকিক শব্দ গতকালকে উচ্চারণ করা হয়েছে। আমার দেশে পৌঁছাটা একটা অলৌকিক ব্যাপার। আমাদের ডাকে এত বড় একজন অফিসার, বাংলাদেশ সরকারের রিটায়ার্ড নাই, টিকিট করার চেষ্টা করতেছি, টিকিট পেয়ে গেলে আমি চলে আসি। 86 বছরের বয়সের আমার চাচা, ওনাকে এই অনুষ্ঠানে আমি পাবো, এটা একটা অলৌকিক ব্যাপার। 1 নম্বর স্কুল, আমার 8টা মিটিং এ যাওয়ার কথা, প্রথম মিটিংটাই হচ্ছে এই স্কুলে। অলৌকিক ব্যাপার। সমাজ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী যারা সবাই ওদের প্রফেশনাল ওপিনিয়ন দিয়েছেন আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ সৌদি আরব থেকে উন্নত একটি দেশ হবে। ছোটবেলা দেখেছি মধ্যপ্রাচ্যের মানুষ এদেশে তসবি, সুরমা, আতর এগুলা বিক্রি করার জন্য এখানে আসতো, আর আমাদের মানুষ গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্যে গিয়ে কষ্ট করতেছে, তাদের বেতন দেওয়া হয় না। দোয়া করবেন ওই মিডল ইস্টের মানুষ এদেশে আইসা চাকরি করবে, কিন্তু আমরা তাদেরকে সম্মানের সাথে বেতন দেব। এটা অলৌকিক ব্যাপার মনে হচ্ছে। আমি হয়তো থাকবো না, আপনারা এটা সাক্ষী থাকবেন। বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। এটার বিশেষ কয়েকটি কারণ আছে। এটার মেইন কারণ হচ্ছে আমাদের মানুষ। আমাদের মানুষ সম্বন্ধে অনেক দেশে অনেক আমাদের নিজের মানুষই অনেক খারাপ শব্দ ব্যবহার করে থাকেন, কিন্তু আমার বিশ্বাস আমাদের মতো মানুষ পৃথিবীতে নাই। আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি, এটাই আমাদের অসুবিধা ছিল। 2000 বছর ধরে ভিন্নভাষী, ভিন্ন দেশি পরাশক্তি আমাদেরকে চুষিয়ে চুষিয়ে খাচ্ছে। আরবভাষী যারা আরবি ভাষা কথা বলতো, ফার্সিওয়ালা, ইংলিশওয়ালা, রাশিয়ান ভাষা, চায়না ভাষা, এগুলো হচ্ছে কি আমরা অত্যন্ত দয়ালু, এটাই আমাদের দুর্বলতা। এই সোনার বাংলা, এই স্বাধীন বাংলা দয়া করে মায়া করে রক্ষা করা যাবে না। আজকে এখানে যারা পিতামাতা এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ছেলেমেয়েদেরকে শুধু সুশিক্ষিত করবেন না, ওদেরকে একটি ভালো সৈনিক হিসাবে তৈরি করবেন। তাদের শারীরিক দিকে খেয়াল দেবেন, মানসিক দিক দিয়ে খেয়াল দেবেন, এদেরকে সবসময় ব্যায়াম করাবেন, খেলাধুলাতে ওদেরকে জড়িত রাখবেন। শুধু অক্ষর শিক্ষা দিয়ে আমরা এই দেশকে ঠেকাতে পারবো না। পরাশক্তিরা
আমাদের প্রতি হিংসা দেখাচ্ছে। আমি সরকারি উচ্চ পদে কাজ করি বিদেশে, আমি আপনাদেরকে ভিতরের খবর বলতেছি, সব মানুষের সব জাতির মধ্যে হিংসা একটা কাজ করে। এই যে আজকে আপনারা দেখতেছেন ফিলিস্তিনের ঘটনা, এত অমানবিক, অবিচার কেউ থামাতে পারতেছে না। মধ্যপ্রাচ্যের এত ধনী দেশ আরাম আয়েশে নিমজ্জিত। তারা যদি একটু শক্তিশালী হতো, ব্যবস্থা রাখতো, সৈনিক তৈরি করত, কোন দেশের সাহস হইতো না আজকে ফিলিস্তিনের উপর অত্যাচার করত। শুধু দোয়া করে একটি জাতিকে বাঁচানো যায় না, কাজ করতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিন আপনারা সৈনিক হিসাবে গড়ার চেষ্টা করবেন। প্রধান শিক্ষক সাহেব, এই অঞ্চলের মানুষ সবাই আপনাদের পিছনে আছে। এরা কেউ বেতন পায় না, এরা কেউ সরকারি টাকা এনে নিজের পকেট ভরতেছে না, সময় দিচ্ছেন যাতে সমাজটা সুন্দর হয়। ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে। আমি এই মাঠে খেলাধুলা করেছি, এই প্রথম শ্রেণীতে আমি মাটিতে বসে লেখাপড়া করেছি। এই স্কুলে যে সমস্ত শিক্ষা আমি পেয়েছিলাম 3 বছর, সেই শিক্ষা আজও কাজ করতেছে আমার অন্তরে, আমার জ্ঞানে। জনাব শেখ মাহমুদ সাহেব ছিলেন আমার, তখন তো কোনো সাহিত্যই ছিল না। আমি তো তখন ক্লাস 1-এ পড়ি, কি সাহিত্য করে। আমার বাবা বলে গিয়েছিলেন, বাবা আমি যে বাগান তৈরি করে যাচ্ছি, তোমরা যে পানি দেবা, এই পানি দেওয়ার খরচটা তোমাদের জোগাড় করতে কষ্ট হবে। বাগানটা লাগাইতে পারবা না, বাগানে যে পানি দেবা এই খরচটা বহন করা কঠিন হবে। আমি সে কথা বেশি গুরুত্ব দেই না। আজকে পদে পদে দেখতেছি এই গ্রামে, এই অঞ্চলে 26টি প্রাথমিক বিদ্যালয় আছে। আমি গতকাল সলিমা খানম প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাহেবকে অনুরোধ করেছি যে 26টি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক প্রধান শিক্ষক যেন আমার সাথে আইসা একটু চা খান, আলাপ করেন। আমি জুয়া খেলাই না, মদ খাই না, আমি কোনো বাজে কাজে সময় দেই না। ভালো কাজ ছাড়া আর কি করার আছে? আল্লাহ দিয়েছে আমাদেরকে, অনেক কিছু দিয়েছে, এটা ভালো কাজে ব্যবহার করতে হবে। আমি মারা যাওয়ার পরে কি করবো? মানুষকে দোয়া করবো, এই তো শেষ, তাই না? আমার মানুষকে সাহায্য করার সুযোগ আমি পাবো না। আমাদের সবার দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই বাংলাদেশের প্রতি, এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। কবি লিখেছেন, বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল উন্নত মমশির। বাংলার পরিচয় আগে ছিল না বলবীর, সেজন্য কবি বলেছেন তোমরা বলবীর, জাগিয়ে দাও, মায়া দেখিয়ে কুমন্ত্রণায় পড়ো না। আমাদেরকে জাগতে হবে, শক্তিশালী থাকতে হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটি শক্তিশালী নাগরিক হিসাবে গঠন করার চেষ্টা করবে। আমরা আছি, থাকবো, আমাদেরকে বলতে হবে না। একটা আফসোস, আমার এই নানা বলেছেন যে আপনারা বিদেশি মানুষদেরকে ইনভলভ করেন। আমরা যাইছে আইসে অনেকটা সময় জিজ্ঞাই কি দরকার আপনার, আপনারা যাবেন, দেখেন না একটু অনুরোধ করলে কিছু না পাওয়া যায়, সবাইকে ইনভলভ রাখবেন এই সমস্ত কাজ। আমার গত বছর রিটায়ার্ড হওয়ার কথা ছিল,
কিন্তু আমার ম্যাডাম আমাকে ছুটি দেয় নাই, বলে আরো তুমি অনেক বছর কাজ করতে পারো। তাই আমি দেশে আসার কথা ছিল, কমপ্লিটলি আমি আসতে পারি নাই। চলে আসবো, ইনশাআল্লাহ দোয়া করবেন। আইসা সবসময় আপনাদের মাঝে থাকবো আর সবাইকে সাহায্য করার চেষ্টা নেব। শুধু শিক্ষা ক্ষেত্রে কেন, অনেক অসুবিধা আছে মানুষের, শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে, মানুষের অর্থনৈতিক সমস্যা আছে। তো সব দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আসবো, দেখা হবে। মে মাসে আবার আসতেছি, এখানে এসে আপনাদের সাথে দেখা করবো। আমি শেষ করার আগে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যে ছোট ছোট ছেলে মেয়েরা আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীতটা গিয়েছিল, আমার প্রাণে খুব দোলা দিয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ, আমরা উছিলাম মাত্র মানুষ। আমি যে কাজটা করেছি এখানে এমনভাবে বলা হচ্ছে যে আমার পকেটে কিছু থাকে না। আমরা সরকারের দায়িত্ব হিসাবে, তবে এখন আমার আফসোস হচ্ছে যে বাদেশ্বরে যদি আমি আরেকটু ভালোভাবে করতাম হয়তো আরো অনেক স্কুলে অনেক কিছু করার সুযোগ ছিল। আমি এডিজি হিসাবে ওই অফিসে প্রায় 3.5 বছরের উপরে কাজ করেছি। সেখানে বিভিন্ন জেলা যেমন সফর করতাম, সিলেট শহরেও আমি অনেকবার আসছি, ছাতক গেছি, এদিকে সুনামগঞ্জ গেছি বেশ কয়েকবার, কিন্তু বাদেশ্বরমুখী কম হয়েছে। তখন আমি দেখলাম যে আমি আসলে জানতাম না, আমার যেহেতু ওই নানা বাড়ির সবাই প্রবাসী হয়ে যাওয়ায়, আমেরিকা প্রবাসী হয়ে যাওয়ায় বাদেশ্বরের সাথে যোগাযোগ একটু কমে গেছে। সেই হিসাবে আমার নলেজে ছিল না। তো আপনার সাহেবের মাধ্যমে আমি জেনে আমি যতটুকু মানে সরকারি মানে দায়িত্বের মধ্যে ছিল সেই হিসাবে আমি সাহায্য করেছি। এবং যেহেতু ওই অফিসেই ছিলাম, ওইখানের ডিজি হিসাবেও বেশ কয়েকবার আমি ওই স্টক গ্যাপে ভারপ্রাপ্ত ডিজি ছিলাম, সেই হিসাবে হয়তো একটু তাড়াতাড়ি করার সুযোগ হয়েছে। এখনও আমার কাছে এই ঢাকা দক্ষিণের একটা স্কুল আর এইখানে এসে আরেকটা স্কুলের কথা শুনলাম। আমি চেষ্টা করব, এখন যারা ওই অফিসে আছে আমাদের এই জুনিয়র কর্মকর্তারা আছে, আমার 2 জুনিয়র বা 3 জুনিয়র, তা আশা করি সুযোগ থাকলে তারা আমাকে না করবে না। আমি ওই ডিজির কাছে খুব শীঘ্রই সামনের সপ্তাহে হয়তো পার্সোনালি যাবো, এই 2-3টা স্কুলের কথা বলবো। আর আমার উপজেলা শিক্ষা অফিসার তাকেও আমি বলেছি যে আপনি একটু চেষ্টা করেন যে যেসব স্কুলের দরকার সেগুলো একটু লিস্ট করে আমাকে পিএমআই নাম্বার সহ যদি স্কুলের কোড সহ দেয়, তাহলে আমি যখন ডিজির কাছে পার্সোনালি গিয়ে দেখা করব, আমার মনে হয় না তার সুযোগ থাকলে কোনোটাই না আপনার প্রধান শিক্ষক মহোদয়ের কথাবার্তায় মনে হলো স্কুলের আনুষঙ্গিক যেসব সুযোগ সুবিধা থাকার কথা একটা গ্রামের স্কুলের, তার সবগুলোই আমাদের এই স্কুলে আমি মানে খুব অবাক হলাম যে এই স্কুলে আমাদের আজকের আরেকজন বিশেষ অতিথি এই স্কুলে পড়ালেখা করেছে। আমার চাচার কাছেও শুনলাম যে উনিও এই স্কুলের ছাত্র ছিলেন। দুর্ভাগ্য আমার বাবা চাকরি সূত্রে সেই 58 সালে আপনার ইয়েতে গেছেন, ঢাকায় গেছেন। উনি এই স্কুলের ছাত্র ছিলেন। আমি আজকে জানলাম, আমি জানতাম উনি নাসিরউদ্দিন হাই স্কুলের ছাত্র ছিলেন। সেই হিসাবে আমাদের লেখাপড়া ঢাকায়, কিন্তু আমার বড় বোনের জন্ম এখানে, যতদূর মনে পড়ে বাদেশ্বরের জন্য। আমি যে কথাটা আসলে অনুধারণা করতে চাচ্ছিলাম, সেদিন একটা গল্প করছিলাম, আপনারা হয়তো অনেকেই পড়েন, বাদল সৈয়দ নামে একজন ফেসবুকে লেখালেখি করে। সে একটা গল্পে বলতেছে যে মৃত্যুর পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দুনিয়াতে তুমি কি কাজ করেছো যে তোমাকে এখন পুরস্কৃত করা হবে। এটা একটু চিন্তা করো, পৃথিবীতে থাকতে তুমি অনেক কিছু করছো, কিন্তু কি করছো যেটার জন্য তুমি আজকে আমার কাছে পুরস্কার দাবি করছো, বলো তো। আমি চিন্তা করলাম, এটা যখন
কম বয়সী তারা তো কম বুঝবেন, যারা আস্তে আস্তে 50-60 পার হবে তখন দেখবেন এই চিন্তাটা মাথায় আসে। আসলে আমি কি করছি, যেই জন্য আমাকে পরকালে পুরস্কৃত করা হবে, শুধু এই যে এই ছোট্ট চিন্তাটা করে তাহলেই কিন্তু অনেক দুয়ার খুলে যাবে। আর শিক্ষক যারা আছেন আমি বলবো যে সুযোগ সুবিধা হলো আপনি যাদেরকে গড়ে তুলবেন তাদের কিন্তু স্বপ্ন দেখাতে হবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এরকম আমেরিকায় গিয়ে প্রফেসর হবেন, নট নেসেসারি। স্বপ্ন দেখাবেন বড়। আমাদের সাকিব আল হাসানও দরকার, ওইদিকে গায়কও দরকার, ওইদিকে নায়কও দরকার। সবার যাতে চোখ কান খোলা থাকে। আমার মনে পড়ে যে আমার স্কুলে আমি একটা খুব বড় স্কুলে, মানে আমরা একসাথে পরীক্ষা দিয়েছি 200 জন এসেছি। তো 200 জনের মধ্যে সবাই তো ফার্স্ট সেকেন্ড হতো না। তো দেখতাম যে স্কুলে অনেক বকবক করতো, স্কুল ফাঁকি দিত। পরে দেখলাম এরা জীবনের এক পর্যায়ে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কেউ বড় কন্ট্রাক্টর, কেউ বড় লয়ার আছে, কে মানে খুব চিল্লাচিল্লি করতো, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এরকম দেখলাম যে আপনার যেদিকে আগ্রহ, আপনার গ্লোবালি চিন্তা করতে হবে। এখন হলে গ্লোবাল ভিলেজ বলে, এখানে আপনার গ্লোবাল চিন্তা করতে হবে যে এই ছেলে বড় হয়ে যাতে অন্য ভারতীয়, শ্রীলঙ্কান, পাকিস্তানি এদের সাথে কম্পিটিশন করে ইয়ে করতে পারে, সেই যোগ্যতা যেন থাকে। আপনি যারা বিদেশে গিয়েছেন, অনেকেই লন্ডন গেছেন, আমেরিকা গেছেন, আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলে দেখবেন এই ক্যাশ রেজিস্টারে বসে আছে হয় শ্রীলঙ্কান না হলে ইন্ডিয়া, আর বাংলাদেশি ভাইরা ওই র্যাকসার আছে বা লেবারের কাজ করছে। কেন? কারণ তারা বিদেশ যাওয়ার আগে ওই রকম একটু আমার সে ভালো ইংরেজি বলে, যে শ্রীলঙ্কান সে আমার সে ভালো ইংরেজি, শুধু এইটুক যোগ্যতা। আর ক্যাশ রেজিস্টার আমার স্বপ্ন আছে, আগ্রহ আছে, এইখানেও কাজ করতেছে, কিন্তু ওইখানে গিয়েছে ওই রেজিস্টারে বসতে পারবে, লেবারের কাজ করে। কারণটা কি? আমাদের এই প্ল্যানিংয়ে অসুবিধা। আমি যাকে বিদেশ পাঠাচ্ছি তাকে 6 মাস, 3 মাস, 1 বছর ইংরেজি শেখার পর, তার ক্যাশ রেজিস্টার মেনটেনেন্স শেখার পর তারপরে পাঠাই। এইখানে গিয়ে সে 1 বছরে যা কামাবে, যদি আমি ট্রেনিং দিয়ে পাঠাই তাহলে 1 মাসে সেটা কামাবো। এইদিকেও সরকার আস্তে আস্তে তার স্বপ্ন যেন একমুখী না হয়, যে আমি সারা দুনিয়ার সাথে কম্পিটিশন করব, এরকম একটা স্বপ্ন দেখাবেন। এরপর 5 পাস করার পর সে হাই স্কুলে যাবে, হাই স্কুল থেকে সে ইউনিভার্সিটি, কলেজে যাবে, তখন নিজের গতিপথ নিজেই যাতে খুঁজে পেতে পারে। এবং সবসময় মাথায় রাখতে হবে, আমি যদি ক্রিকেট খেলি আমি 1 নম্বর হবো, আমি যদি ফুটবল খেলি আমি 1 নম্বর হবো, আমি যদি ডাক্তারিতে যাই আমি 1 নম্বর হবো। এই চিন্তাটা থাকলে ওই 1 নম্বর যেতে না পারলেও 1 নম্বরের কাছাকাছি যাবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় আমি জানি না, সরকারি বানান তো মনে হয় একটু বেশি গেল, এটার বানানটা একটু ঠিক করা দরকার। আজকে যারা কষ্ট করে এইখানে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার ওই মানে মানুষের সেবা করা, এটা একটা ধর্ম। এর মানে ওই ধর্মে বলে থাকে যে আপনি যদি কিছু ভালো কাজ করে যেতে পারেন, আপনার সুসন্তান রেখে যেতে পারেন, এইগুলার সব আপনার কবরে যাবে। তো আমার বাবাকে দেখলাম, আমার বাবা তেমন ধনী লোক নন, উনি সরকারি চাকরি করেছেন সারা জীবন। আমরা কষ্টে সুখে বড় হয়েছি। উনি দেখলাম ওনার মূল্যবান জমির 3% ভাদেশ্বর পোস্ট অফিসকে দান করছে। আব্বা বললেন যে তো আমার কিছু নাই, তারপরেও একটু দিলে অনেক মানুষের উপকার হবে। যদিও পোস্ট অফিসের গুরুত্ব এখন কমছে, কিন্তু তখন এটার একটা মানে জায়গার জন্য পোস্ট অফিস বিল্ডিং করতে পারতেছিল না, এটা অন্য কোথাও শিফট করার কথা। আব্বা এখানে দেখলাম বিনামূল্যে 3 জমি দান করেছেন, এবং সবাই আবার বাবার জন্য একটু দোয়া করবেন। এখানে অনেক মুরব্বীদের সাথে আমাদের ছোটবেলায় দেখা হয়েছে, আজকে এখানে উপস্থিত হতে পারে, তাদের সাথে দেখা হয়েছে, এই জন্য আমি খুবই আনন্দিত। আমি আপনাদের সবার দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, এবং স্কুলটাকে আপনার
নিজের প্রতিষ্ঠান, আপনার বাচ্চাদেরকে আমার নিজের ছেলে মেয়ে মনে করবে, একটু কেয়ার করবেন শিক্ষক যারা আছেন, তাহলে আমার মনে হয় এইখান থেকে অনেক বড় বড় আমাদের মানে কর্মকর্তা বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত লোক আমরা ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার শেষ করি। এবং অন্যান্য সদস্যবৃন্দ ধন্যবাদ। আমার ম্যাডামে চান্স পাইছে না, এক লগে একটা কইছে ভাই না 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 যখন ছবি তুলবা তখন 2022 সালে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে আছে রুদ্রদীপ্ত দাস আকার। সবাই লাইনে চলে যাই। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী চলে আসি আমরা। আসছেন 2009 সাল থেকে।